হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এই রাজনৈতিক দলটা কি মুসলিমদের ব্যবহার করছে? আজকের এই বিষয় নিয়ে সমস্ত ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আইএসএফ এর একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যেটি এর শাখা সংগঠন, যেটার নাম হচ্ছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত, যেটার প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব। বিগত দিনে এই অরাজনৈতিক সংগঠনটা মুসলিম কমিউনিটির কিছু সংখ্যক মাদ্রাসা বা বিভিন্ন রকম কাজকাম করত, কিন্তু আমরা জানি বিধানসভা নির্বাচনের 3 থেকে 4 মাস আগে হঠাৎ মানুষের পপুলারিটি বা একটা সাহায্য সহযোগিতা ছিল, কারণ এই অরাজনৈতিক সংগঠনটা বিভিন্ন মানুষদের প্রবলেমগুলো নিয়ে কিছু কিছু কথা বলতো, তার জন্য তার একটা ফ্যান ফলোয়িং বা আব্বাস সিদ্দিকীর একটা জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছিল। সেই জায়গায় থেকে তানার ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকীকে নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে ফেলে, যার নাম দেয় আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেটা বিধানসভা নির্বাচনের 4 মাস আগে এই রাজনৈতিক দলটি গঠিত হয়। তারপর আমরা দেখেছি পশ্চিমবাংলায় বিধানসভা ভোটের জন্য সিপিআইএম অ্যান্ড কংগ্রেস অ্যান্ড আইএসএফ এই 3টি রাজনৈতিক দল একত্রিতভাবে জোট করে। সত্যি কথা বলতে দেখুন, জোট করার যদি আপনি বিস্তারিত ব্যাখ্যা চান তাহলে আমি এতটুকু বলবো যে বিমান বসু, মোহাম্মদ সেলিম এরা আহলে সুন্নাতুল জামাত বা এই আইএসএফের সঙ্গে যোগাযোগ করেছিল। তার সাথে সাথে আব্দুল মান্নান কংগ্রেসের, তারা গিয়ে একত্রিত আলোচনা পর্যালোচনা করে একটা সেট ভাগাভাগির ভিতর দিয়ে তারা এই অরাজনৈতিক দলটার যে সংগঠন রয়েছে তার আইএসএফের সঙ্গে যোগদান করে, যেটার নাম দিয়েছিল সংযুক্ত মোর্চা। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের বা এই যে 3টে রাজনৈতিক দল, এদের নেতা লিডার যে জায়গাগুলো ভোট দাঁড়িয়েছিল, পীরজাদা আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিক সেই সমস্ত ভোট প্রচারে গিয়েছিল এবং তাদের যে সমস্ত জায়গা প্রার্থী দিয়েছিল তাদেরও ভোট প্রচার করেছিল। বিভিন্ন রকম ইস্যু নিয়ে সেই সময় কথা বলায় আব্বাস সিদ্দিকীর একটা জনপ্রিয়তা ছিল। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, হঠাৎ 3 মাসের ব্যবধানে আইএসএফ এই রাজনৈতিক দল বিহার থেকে সেই ফন্ডটাকে ধার করে নিয়ে পশ্চিমবাংলায় রাজনৈতিকভাবে ভোটে নেমে গিয়েছিল। তারপর সেই ফুরফুরা শরীফের বিভিন্ন পীরজাদা বা পীর সাহেব, বিশেষ করে তোয়া সিদ্দিকী সহ কিছু সংখ্যক পীরজাদা পীর সাহেবরা বিরোধিতা করেছিল যে ফুরফুরা শরীফ এটি একটি ধর্মপীঠস্থান, এই জায়গাতে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, তার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এখানে আসে। এইখান থেকে যদি আজ পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যায় তাহলে ইন ফিউচার মানুষ কি ভাববে বা কি বলবে, সেই বিষয়টা নিয়ে ভীষণ জলঘোলা চলে। এমনকি দাদা হুজুর কেবলা 44টা প্রার্থী দিয়েছিল না দেয়নি, এই বিষয় নিয়ে বিভিন্ন পীরজাদা পীর সাহেবদের ভিতরে মতনৈক্য বা দ্বন্দ্ব দেখা দিয়েছিল। সেই বিষয়টা নিয়ে আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচন চলেছে, বিধানসভা নির্বাচনের পরপর ফল ঘোষণা হয়েছে। সংযুক্ত মোর্চার অন্য দুটো যে রাজনৈতিক শরিক দল, বিশেষ করে কংগ্রেস এবং বামফ্রন্ট, দুজনেই পুরোপুরি শূন্যে নেমে চলে এসেছে। অনলি ফর সংযুক্ত মোর্চার আইএসএফ এই রাজনৈতিক দল থেকে পীরজাদা নওশাদ সিদ্দিক সে রাজনৈতিকভাবে ভোটে জিতেছে, সেটা ভাঙড় থেকে। এই জেতার পিছনে একটা সংক্ষিপ্ত ছোট আকারে বলা যেতে পারে যে ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেসের 4 জন সেখানে লিডার, প্রত্যেকেই মাথা হিসেবে ভাঙড়ে তারা খুবভাবে পরিচিত, আর তারা চাইতো যে আমি যদি না রাজনৈতিকভাবে টিকিট পাই অন্য কেউ যেন না পাই। বিশেষ করে আরাবুল কাইজার, নান্নু এবং ওহিদুল, এই 4 জন যখন মাথা ছিল, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ভাঙড়ে দিনকার দিন ছিল। সেই জায়গায় নতুন একজন প্রার্থীকে ভাঙড়ে দেওয়া হয়, যেটা ভাঙড়ের ভূমিপুত্র নয়, রেজাউল করিম, একজন ডাক্তার সাহেবকে। সেই জায়গার মাটিটা খুব শক্ত না থাকায় আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেখানে ভোটে দাঁড়ানোর পর সেখান থেকে জয়লাভও করে। পরবর্তীতে আমরা কি দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আইএসএফে আসার কথা বলছিল, শোনা যাচ্ছিল গুঞ্জন, কিন্তু সত্যি কথা এর ভিতরে অধিকাংশ ফেক ছিল। আমরা কিছু সংখ্যক দেখেছি, বীরেন মাহাতো থেকে শুরু করে মোফাক্কেরুল ইসলাম, আজকের যিনি আইনজীবী, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলে, এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের হয়ে প্রচণ্ড গলা ফাটিয়েছিল, একসময় লড়াইও করেছিল। কিন্তু যখন দেখলাম রাজনৈতিকভাবে আইএসএফ এসেছে, সে কিন্তু তার জায়গা থেকে সরে গেছে। সেই সঙ্গে সঙ্গে আরও কিছু আমরা এই রাজনৈতিক দলের নেতা লিডারকে দেখেছি, যার জন্য তারা কি হয়েছে, জেলও খেটেছে, কিন্তু আজকের তারা কোথায়? আমরা তার পরবর্তীকালে একটা জিনিস দেখেছি যে এই সংযুক্ত মোর্চা যখন ভোটের আগে লড়াই করবে বলে ব্রিগেডে একটি জনসভা করে, সেই জনসভাতে অধীর রঞ্জন চৌধুরী
কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি ছিল, সেই সভাপতি যখন বক্তব্য দেয়, সেই রকম একটা সিচুয়েশানে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফের যিনি প্রতিষ্ঠাতা তিনি চলে আসেন। আসার সাথে সাথে বিমান বসু গিয়ে সেখানে বারণ করে অধীর রঞ্জন চৌধুরীকে যে আপনি কিছুক্ষণ বক্তব্য সাইলেন্ট রাখেন বা বন্ধ রাখেন, আব্বাস সিদ্দিকীকে বলতে দিন। এরকম সিচুয়েশানে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর আইএসএফের ভেতরে একটা দ্বন্দ্ব দেখা যায়, যার জেরে কংগ্রেস যে জায়গাগুলো প্রার্থী দিয়েছিল অনেক জায়গায় আইএসএফও জোর করে প্রার্থী দেয়, দুজনের ভেতরে একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। এমনকি আমরা দেখেছি যে কংগ্রেস তার পরবর্তী সময়ে আমরা দেখেছি এই রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে, বিভিন্ন রকমভাবে একে অপরের বিপক্ষে গিয়ে প্রার্থী দেওয়ার ফলে যে সমস্ত বামফ্রন্ট বা কংগ্রেসের মানুষরা ছিল তারা দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল যে এরা তো সংযুক্ত মোর্চা করেছে, এরা একটা জোট সরকার তৈরি করবে, কিন্তু একই জায়গায় বিভিন্ন দলের প্রার্থী আবার দেওয়া হচ্ছে কেন? মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকার পরে কে কাকে ভোট দেবে সেই জায়গাটা ঠিক করতে পারেনি। যাই হোক, সেই সময় তাদের ধরাশায়ী হয়েছে, একটিমাত্র তাদের বিধায়ক এসেছে। সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আমরা দেখেছি, এই রাজনৈতিক দল গঠন করার পর এই ফুরফুরা শরীফ থেকে বিভিন্ন পীর সাহেব পীরজাদা হুজুরেরা তারা কিন্তু বিরোধ তৈরি করেছিল। বিশেষ করে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব এখনও পর্যন্ত আইএসএফকে মেনে নিতে পারে না, প্রতিনিয়ত তিনি কিন্তু আইএসএফের সমালোচনা করে থাকে। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, বিভিন্ন রকম ইস্যু নিয়ে কলকাতাতে সভা সমাবেশ করার জন্য নওশাদ সিদ্দিকী সহ কয়েকজন গ্রেপ্তার হয়ে গেলেন, যাদের ভিতরে ছিলেন আসমা বিবি। এই আসমা বিবি ভেতর থেকে যখন বাইরে চলে আসে বিভিন্ন রকম অভিযোগ করেছিল, কিন্তু সেই আসমা বিবি আবার আমরা দেখতে পেয়েছি ভাঙড়ে তিনি দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সুতরাং বর্তমান সময়ে একটা জিনিস আমরা খুব ভালো রকম যদি দেখতে পাই যে আইএসএফের বিশেষ করে সামনের ক্যাটাগরি যে সমস্ত মানুষরা রয়েছে, সে হতে পারে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, সে হতে পারে পীরজাদা কাশেম সিদ্দিকী, সাপিরি সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, ইসাহাক সিদ্দিকী সহ যারা আব্বাস সিদ্দিকীর হ্যান্ডস বা এনাদের যারা সাপোর্ট করে, সেই সমস্ত পীরজাদারা জলসার স্টেজ বা মাহফিলে ইসলামিক ধর্মসভাগুলোতে গিয়ে আইএসএফের প্রচার সেই সঙ্গে আব্বাস সিদ্দিকী দলকে সাপোর্ট করে। সেই জন্য আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইসলামিক ধর্মসভাগুলো এই কয়েকজন হাতে গোনা পীরজাদা বা পীর সাহেবদেরকে বিভিন্ন জায়গায় এন্ট্রি বা জলসা করতে বারণ করে। বহু জায়গায় জলসা জুলুসগুলো বন্ধ করে দেওয়াও হয় যে এনাদেরকে নিয়ে আপনারা জলসা দিতে পারবেন না, বিকজ এরা এসে রাজনৈতিকভাবে এখানে বক্তব্য দেবে। সেরকম একটা সিচুয়েশান আমরা বিভিন্ন সময় দেখতে পাই। তার সাথে সাথে আর একটা জিনিস আপনাদের এই সময়ে বলে রাখা ভালো, আইএসএফ এক্ষুনি যে সিচুয়েশান চলছে তাদের আর একটা জায়গায় মান এবং ক্ষুণ্ণ হয়েছে। কেমন? তারা লোকসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রার্থী দেওয়ার পর এই আইএসএফের চেয়ারম্যান যিনি নওশাদ সিদ্দিকী, তিনি নিজে থেকে ব্যক্ত করে যে আমি ডায়মন্ড হারবার এই জায়গায় ভোটে দাঁড়াবো, বিকজ এই জায়গায় আছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিপক্ষে গিয়ে বহু সংখ্যক রাজনৈতিক দলের নেতা লিডার, সে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম বা অদিত চৌধুরী, তারা কিন্তু সাপোর্ট করেছিল যে হ্যাঁ এমন একটা পপুলারিটি ফেপসের বিরুদ্ধে ভালো একটা পার্টি দাঁড়ানো উচিত। কিন্তু ঠিক সময় আমরা দেখতে পেয়েছি তিনি সেখানে না লড়ে মজনু লস্কর বলে একজন আইনজীবীকে সেখানে ভোটে দাঁড় করিয়ে দেয়। সেখান থেকে যখন তিনি পিছিয়ে চলে আসে, বহু সংখ্যক নেতা লিডার কিন্তু তখন থেকে বুঝতে পেরেছে যে আইএসএফের সত্যি দাবদাপা নেই। হতে পারে তাদের কিছু সংখ্যক ছেলে মেয়েরা ভালোবাসতে পারে, কিন্তু সত্যি রাজনীতি করতে গেলে যতটা পপুলারিটি দরকার, যতটা কনফিডেন্স দরকার, এই রাজনৈতিক দলের ততটা নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা কি দেখতে পাচ্ছি, তারা প্রতিনিয়ত বিভিন্ন রকম ইস্যু তৈরি করছে। বিশেষ করে এই কয়েকদিন আগে আমরা দেখেছি কলকাতার শহীদ মিনারে তাদের বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে, যে জায়গায় হেলিকপ্টার ঘুরছে বলে তারা বিভিন্ন রকম অভিযোগ করেছে যে আমাদের এখানে এসেছিল, দেখতে এসেছে, কতটা লোক এসেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে দেখুন, একটা রাজনৈতিক দল চালাতে গেলে যতটা যোগ্যতা সম্পন্ন মানুষ দরকার, যে ফেসগুলো দরকার, যে পপুলারিটি দরকার, সেরকম পপুলারিটি বা ফেজ আজও পর্যন্ত এই কয়েক বছরের ভিতরে আইএসএফ নামীয় এই রাজনৈতিক দল তৈরি করতে পারেনি। উল্টো সাইডে আপনি যদি বামফ্রন্টের বামফ্রন্টের আপনি দেখুন মোহাম্মদ সেলিম আছে, সুজন চক্রবর্তী আছে, শতরূপ ঘোষ আছে, সৃজন আছে, মীনাক্ষী মুখার্জি আছে, দীপশিতা ধর আছে, সায়ন বন্দ্যোপাধ্যায় আছে। এরকম করে হেভিওয়েট ইয়ং থেকে বৃদ্ধ বয়সে বিভিন্ন রকম
কমরেড বা নেতারা রয়েছে। সেই সাথে কংগ্রেসের যদি আপনি দেখেন, কংগ্রেসের ভিতরে অধীর রঞ্জন চৌধুরী থেকে বিভিন্ন জনা, ছোট থেকে বড় বিভিন্ন রকম ফেজ রয়েছে। কিন্তু এই আইএসএফের ভিতরে অনলি ফর নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী ছাড়া সেই রকমভাবে খুব পপুলারিটি হিউজ পরিমাণে ফেজ যাদের আছে, যারা পারবে রাজনীতি করতে, সেরকম কাউকে আজও পর্যন্ত তুলে আনতে পারেনি। উপরন্তু বিভিন্ন জলসা জুলুস বা ইসলামিক মাহফিলগুলোতে প্রতিদিন প্রতিনিয়ত তারা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রচার প্রসার করেই চলেছে। এরকম একটা সিচুয়েশনে মুসলিমদের কি লাভবান হবে আর মুসলিমরা কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলিমদের ওপরে প্রবলেম বা ক্রিয়েট হচ্ছে। সে হতে পারে ইউপি সাম্বালে মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে, বা সেই সাথে মহারাষ্ট্রে আজান বন্ধ করাকে কেন্দ্র করে, বা বিভিন্ন জায়গায় এই সময় আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের ওপরে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। বিশেষ করে আপনি দেখুন উত্তরাখণ্ডের মতো জায়গাতে এখন ইউনিভার্স সিভিল কোড যেটা লাগু হয়েছে, অর্থাৎ এক দেশ এক আইন, বিভিন্ন রকম প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের ওপরে আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে জিনিসগুলো কতদিন কতভাবে মুসলিমরা পালন করবে, এরকম একটা সিচুয়েশানে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত মানুষরা বসবাস করে, এখানে হিন্দু মুসলিম যারা রয়েছে, এই সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমরা দু জায়গায় যদি বলতেই পারি উল্লেখযোগ্য নাম করে, একটা হচ্ছে হরিণঘাটা একটা স্কুলে সরস্বতী পুজো দেওয়াকে বন্ধ করা হয়েছে, সেই সাথে সাথে যোগেশ ল কলেজ, এই যে যোগেশচন্দ্র ল কলেজে এখানেও সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে। সুতরাং এই যে জায়গাগুলো শেখ সাবির আলী যে ল কলেজে বন্ধ করেছে, এরা যারা মুসলিম হয়ে আস্তে আস্তে হিন্দু এবং মুসলিমদের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সাম্প্রদায়িক সম্প্রীতি যে সমস্ত জিনিস ছিল, এগুলো কিন্তু শেষ করে দিতে চাইছে। সেই সাথে সাথে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন রকম ধর্মের ভেদাভেদ নিয়ে বিভিন্ন রকম উস্কানি দিয়ে চলেছে কিছু সংখ্যক মানুষ। আর আমরা দেখেছি পশ্চিমবাংলার একটা রাজনৈতিক দল রয়েছে বিজেপি, তারা প্রকাশ্যে বলছে যে আমাদের কোনো রকমভাবে মুসলিম কোনো ভোট লাগবে না। সেই জায়গায় তারা প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলছে। আর নিউজ চ্যানেলগুলোকে যদি আমরা একবার অ্যানালিসিস করি বা ফলো করি, তাদেরকে আমরা ভালোভাবে দেখতে পাবো তারা প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম বিদ্বেষী বিভিন্ন রকম কথা তারা চালিয়েই যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় তারা মানুষদেরকে সন্দেহভাজন ধরে জঙ্গি আখ্যায়িত করছে, সেই সাথে সাথে মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির প্রশিক্ষণ সেন্টার হিসেবে আখ্যায়িত করছে। এরকম একটা সিচুয়েশানে মুসলিমরা সত্যি কি একটা রাজনৈতিক দল তৈরি করবে, মুসলিমদের একটা ফেস তৈরি করবে? আপনি যদি একবার দেখেন, এই ওয়েস্ট বেঙ্গলে 140টার মতো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যাদের ভেতরে উল্লেখযোগ্য বড় বড় সংগঠনের লিডাররাও রয়েছে, কিন্তু তারা আজও পর্যন্ত রাজনৈতিকভাবে কখনো তাদের মাথা তৈরি করা বা তারা দিক নির্দেশনা দেওয়ার জন্য কখনো রাজনৈতিকভাবে উল্লেখযোগ্যভাবে সামনে আসেনি। কিন্তু প্রথম কোনো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রাজনৈতিক একটা ফেস জায়গায় এসেছে, সেটা আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীরা। কিন্তু এরা কতটা পপুলারিটি পাবে? আজকের এই ওয়েস্ট বেঙ্গলে যতগুলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা লিডার রয়েছে, তাদেরও একটা মানযোগ্যতা বা গ্রহণযোগ্যতা মানুষদের কাছে রয়েছে। তারা প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ওই রাজনৈতিক জায়গায় যেতে যায় না, অরাজনৈতিক জায়গায় দিনের পর দিন তারা উন্নয়নের চেষ্টা করছে। এরকম একটা সিচুয়েশানে মুসলিমদের ব্যবহার করছে না করে না আইএসএফ, সেটা তো অবশ্যই জানা এবং বোঝা। যদি আপনি বলেন তাহলে আমি এতটুকু আমার ব্যক্তিগত জায়গাতে বলতে পারি, রাজনীতি ভারতবর্ষের ইতিহাসে যে কেউ করতে পারে, আর রাজনৈতিক মানুষদের ভোট দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে কাকে ভোট দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, সেই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে অ্যানালিসিস করতে পারেন, তাহলে আপনারা এই বিষয়ে খুব ভালোভাবে সার্থক হবেন। না হলে ইন ফিউচার আপনারা আপনাদের জায়গা বুঝতে পারবেন। সুতরাং আজকের এই মতামত কেমন লেগেছে, কি বুঝেছেন, অবশ্যই কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।